This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। নিউজ টপ 9 নিয়ে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। নিট ইস্যুতে আন্দোলন ঘিরে ধর্মতলায় যে অশান্তির ছবি সৃষ্টি হয়েছিল সেই ছবি আপনাদের আমরা দেখিয়েছি। এলোপাথারি ইট বোতল বৃষ্টি হয়, সেখানে লাঠি ছোড়া হয়। খবর সংগ্রহ করতে গিয়ে আহত সংবাদ মাধ্যমের একাধিক প্রতিনিধি। এই আন্দোলনের খবর করতে গিয়ে রক্তাক্ত টিভি9 বাংলার দুই সাংবাদিক। বিক্ষোভকারীদের ছোড়া ইটের ঘায়ে গুরুতর জখম টিভি9 বাংলার চিত্র সাংবাদিক দীপঙ্কর দাশগুপ্ত। এসএসকেএমে আহত দীপঙ্করকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন তিনি। আক্রান্ত টিভি9 বাংলার অপর সাংবাদিক সুমন মহাপাত্র, তার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার ছাড় ছিল না, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন না শুক্রবার তো একটু হবে, চিহ্নিত করে রেখেছি। এখন চিন্তা করতে হবে, চিহ্নিত করতে রেখেছি। পুলিশ আজকে যে ধৈর্যের পরিচয় দিয়েছে, আমার বলা ছিল চিকিৎসা ঠিক হচ্ছে। এমএসবিপি কই স্ক্যান করেছে, স্ক্যান করেছে সব। স্যার আপনি চলে যান না, স্যার কথা চলে যান না, রাখতে হবে, লেগেছে রাখতে হবে। আর এত ব্লাড দিয়েছে, এত রক্ত, এটা আন্দোলন। ছেড়ে দেবো নাকি? নিটের আন্দোলন হচ্ছে হঠাৎ করে বিষাক্ত আপনারা দেখলেন সেই ছবি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি আমার দুই সহকর্মী দীপঙ্কর দাশগুপ্ত, আমাদের চিত্র সাংবাদিক দীপঙ্কর দাশগুপ্ত। দীপঙ্করের ইটের আঘাতে মুখের ঠোঁটের ঠিক নিচে ব্যাপক আঘাত লাগে, সেলাই পড়েছে। ট্রমা কেয়ারে আজ এসএসকেএমের ট্রমা কেয়ারে আজকে মুখ্যমন্ত্রী দেখতে গিয়েছিলেন, শুভেন্দু অধিকারী দেখতে গিয়েছিলেন আজকে আমার সহকর্মীকে। অন্যদিকে সুমন মহাপাত্র, আমার অপর সহকর্মী, হাতে চোট লেগেছে, সেটাও দীপঙ্করকে দেখার পর তারপর শুভেন্দু অধিকারী সেটাও দেখছেন। উনি কড়া ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে রয়েছে। সৌরভ, আমি প্রথমে জানতে চাইবো যে দীপঙ্করের শারীরিক পরিস্থিতি এই মুহূর্তে কি, আর আজকে কি ধরনের ঘটনার সাক্ষী থাকতে হলো? সৌরভ। সুজিত, প্রথমেই যে কথাটা বলবার, যে ধর্মতলা চত্বরে যখন আমরা ছবি তুলছিলাম তখন হঠাৎই লক্ষ্য করি যে আকাশে একেবারে সেই ইট, পাটকেল, লাঠি এবং জুতো সে একেবারে আকাশে এ প্রান্ত থেকে ও প্রান্ত উঠছে। এরকম একটা দৃশ্যের অবতারণা যখন ঘটেছে তখন স্বাভাবিকভাবে আমি এবং দীপঙ্কর দাশগুপ্ত আমরা ছবি তুলতে যাই। ওখানে আমাদের লাইভও শুরু হয়। লাইভ চলাকালীন ওই আন্দোলনকারীদের মধ্যে কিছু লোকজন আমাদেরকে ঘিরে ধরে মানে তারা খুবই উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন, এবং যেটা দেখা গেল যে আমাদের লাইভের মাঝখানে আমাদের লাইভ থামিয়ে দিতে আমরা বাধ্য হই। সেই সময়ই ধর্মতলা থেকে প্রেস ক্লাবগামী যে রাস্তা, সেই রাস্তায় একটা সজোরে কিছু একটা ফেটে ওঠার আওয়াজ আসে। ওই আওয়াজে আবারও ওই ভিড়টা অত্যন্ত চঞ্চল হয়ে ওঠে, এবং আমরা দেখি যে পুলিশ লাঠি উঁচিয়ে ওই ভিড়ের দিকে ধাওয়া করে। পুলিশকে লক্ষ্য করেও কিন্তু প্রচুর আন্দোলনকারীদের একাংশ তারাও কিন্তু ধাওয়া করে আসে। এরকম একটা অবস্থার মাঝখানে হঠাৎই কিছু একটা এসে লাগে দীপঙ্কর দাশগুপ্তর মুখে, ঠোঁটের একদম ওপরে। আমি লাইভ দিতে দিতে হঠাৎ যখন ঘাড় গোড়াই দেখি যে সে রুমাল ধরে বসে পড়েছে এবং গল গল করে রক্ত ঝরছে। সেই সময় ধর্মতলা চত্বরের অবস্থাটা এমনই যে আমরা চট করে চাইলেও বেরিয়ে আসতে পারছিলাম না। আমাদের বেরিয়ে আসতেও বেশ খানিকটা সময় লেগেছে। তবে একই সঙ্গে একটা কথা বলবার, যে ওখানে অনেক আন্দোলনকারীদের মধ্যে অনেক রাজনৈতিক ছাত্রছাত্রী ছিলেন, বিভিন্ন সংগঠনের, সম্ভবত এই আন্দোলনে যোগ দেওয়া বাম সংগঠনেরই তারা ছাত্রছাত্রী। তারা কিন্তু ওই মব যখন আমাদেরকে ঘিরে ধরে তখন কিন্তু তারা আমাদেরকে খুব সাহায্য করেছিলেন এবং তারা আমাদেরকে একেবারে ঘিরে ছিলেন। বুঝতে পেরেছি, অর্থাৎ যারা আন্দোলন করেছিলেন আজকে তাদের মধ্যে থেকে সাহায্য এসেছে, অর্থাৎ বারবার যে শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলা হচ্ছিল সেই দিকে ইঙ্গিত ছিল। কিন্তু কে বা কারা এই অশান্তির বাতাবরণ সেখানে ঘটালো সেই বিষয়ে তদন্ত নিশ্চয়ই হবে, সময় দেবে তার উত্তর।